যুদ্ধে বিজয় নিয়ে পাল্টাপাল্টি দাবি করছে ইরান। শর্ত নিয়ে পাকিস্তানে আগামী শুক্রবার আলোচনায় বসবে ইরান আমেরিকা। যুদ্ধে আমেরিকার আগ্রাসী কৌশল ব্যর্থ হয়েছে দাবি রাশিয়ার। চরম ব্যর্থ হয়েছে ইসরায়েল, অভিযোগ দেশটির বিরোধী দলীয় নেতার। যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা করেছে ইরান ও ওমান। ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে বদলি করে বিহারের সাবেক রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানকে পাঠানো হতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। যুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে ইরান। আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে 10 দফা প্রস্তাব মানতে বাধ্য করেছে, এমন দাবি করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ বিজয় অর্জন করেছে। তিনি জানান, দীর্ঘমেয়াদী চুক্তির জন্য একটি শক্তিশালী কাঠামো তৈরি হয়েছে, বেশিরভাগ বিষয় সমঝোতা হয়েছে। এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এ যুদ্ধবিরতির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন। তার অভিযোগ, যুদ্ধের লক্ষ্য অর্জনে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলকে রাখা হয়নি। পাকিস্তানের আমন্ত্রণে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নিতে আগামী 10 এপ্রিল ইসলামাবাদে যাবেন ইরানের সরকারি প্রতিনিধিরা। বুধবার এ তথ্য জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। বিবৃতিতে জানানো হয়েছে, উদ্দেশ্য অর্জনের পর ইরান 2 সপ্তাহের জন্য আলোচনায় রাজি হয়েছে। তবে সংলাপের জন্য ইসলামাবাদে যাওয়ার মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে। চূড়ান্ত যুদ্ধবিরতি নির্ভর করছে ইরানের শর্তগুলো কতটুকু রক্ষা হচ্ছে তার উপর। উল্লেখ্য, যুদ্ধবিরতির পাশাপাশি যুক্তরাষ্ট্রকে 10টি শর্ত দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। ট্রাম্প ঘোষিত সময়সীমা শেষ হওয়ার 2 ঘন্টা আগে এ সিদ্ধান্ত হয়। ট্রাম্প জানিয়েছেন, ইরানকে হরমুজ প্রণালী সম্পূর্ণ নিরাপদভাবে খুলে দিতে হবে। তিনি আশাবাদ জানিয়েছেন, এই সময়ের মধ্যে 2 পক্ষ দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির দিকে এগোবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের তীব্র সংঘাতে 2000-এর বেশি মানুষ মারা গেছেন। এই যুদ্ধবিরতির ব্যাপারে বড় ভূমিকা রেখেছে পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধে হামলা স্থগিত করেছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসী কৌশল চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, এমন দাবি করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, একমুখী ও উস্কানিহীন হামলায় কোনো লাভ হয়নি, বরং পরিস্থিতিকে আরও জটিল করেছে। শুরু থেকেই রাশিয়া সামরিক পথ নয়, বরং কূটনৈতিক সমাধানের ওপরই জোর দিচ্ছে, কারণ এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের জন্য ইরানের উপর হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর রাশিয়ান সরকার এমন প্রতিক্রিয়া জানালো। এদিকে ইরানে বিমান হামলা বন্ধ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। বুধবার রাত 3:30টার পর থেকে ইরানে আর কোনো হামলা চালায়নি তারা। তবে ইরানে হামলা থামালেও লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সেখানে হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে ইসরায়েলি বাহিনী। হামলা বন্ধের আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার রাত 3:30টা পর্যন্ত ইরানে কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলিরা। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এসব হামলায় কয়েক ডজন উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি এটিকে খুবই ইতিবাচক পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করেছেন। তবে ম্যাক্রো সতর্ক করে বলেছেন, লেবাননের পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। এই যুদ্ধবিরতির আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা উচিত। আল জাজিরা জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ম্যাক্রো লেবাননের সংঘাত বন্ধের উপর গুরুত্ব দিচ্ছেন। দেশটিকে আরও সহিংসতা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন। ফরাসি প্রেসিডেন্টের মতে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে আঞ্চলিক সব সংঘাতকে বিবেচনায় নিয়ে একটি সমন্বিত সমাধানের পথে এগোতে হবে। 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা করেছে ইরান ও ওমান। এ সময় বাণিজ্যিক জাহাজগুলোর উপর নির্দিষ্ট হারে ফি আরোপের সিদ্ধান্ত নিয়েছে এই 2 দেশ। প্রতিটি জাহাজ থেকে প্রায় $20 লাখ পর্যন্ত ফি নেওয়ার পরিকল্পনা রয়েছে। সংগৃহীত অর্থ পুনর্গঠনে খরচ করা হবে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কারো কাছ থেকেই এই অর্থ আদায় করা হয়েছে কিনা জানা যায়নি। যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ এ নৌপথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আগের তুলনায় বর্তমানে মাত্র 5% জাহাজ চলাচল করছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ দাবি করেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের বড় অংশ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, এ অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর প্রায় 95% অবকাঠামোর ক্ষতি হয়েছে। বিশেষ করে সামরিক ঘাঁটি, যুদ্ধ বিমান, ড্রোন সহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ইসরায়েলেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরান ও তাদের মিত্ররা এ সংঘাতে কৌশলগতভাবে এগিয়ে আছে। বুধবার সকালে পূর্ব উপকূলীয় ওনসান এলাকা থেকে সমুদ্রের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার অজ্ঞাত প্রজেক্টাইল উৎক্ষেপণের পর বুধবারও এই কার্যক্রম চালানো হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলো ওনসান এলাকা থেকে পূর্বাঞ্চলীয় জলসীমার দিকে ছোড়া হয়েছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবারের প্রজেক্টাইলটিও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। এ ঘটনার পর নজরদারি জোরদার করেছে দক্ষিণ কোরিয়া। তথ্য আদান প্রদান করছে আমেরিকার সঙ্গে। দক্ষিণ কোরিয়ান গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর অস্বাভাবিক আচরণ করে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ঢাকায় নিযুক্ত ভারতের বর্তমান হাই কমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হিসেবে জোর কদমে এগোচ্ছে বিহারের সাবেক রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের নাম। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, এবার কোনো পেশাদার কূটনৈতিক নয়, বরং একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশে পাঠানো হতে পারে। প্রণয় ভার্মাকে শিগগিরই ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হতে পারে। সেখানে ভারতের জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত স্বার্থ রক্ষা গুরুত্বপূর্ণ। আরিফ মোহাম্মদ খান 3 বারের লোকসভার সদস্য এবং কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। পাশাপাশি কেরালা ও বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভের ডাক দিয়েছে তার দল। রাওয়ালপিন্ডিতে আগামী 15 দিনের জন্য 144 ধারা জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। স্থানীয় প্রশাসন জানিয়েছে, 9 এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার দিবস উপলক্ষে বিক্ষোভ হবে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফরিদি আশাবাদ জানিয়েছেন, বিক্ষোভ শান্তিপূর্ণ হবে। তিনি সমাবেশে অনুমতি দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের সঙ্গে তার আইনজীবীকে দেখা করার অনুমতি দিয়েছে। 190 মিলিয়ন পাউন্ডের দুর্নীতি মামলার পরামর্শের জন্য এই অনুমতি দেওয়া হয়েছে। ভিসা ও কনসুলার সেবা নিতে আগ্রহীদের জন্য যৌথ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সহ 13টি দেশ। ঢাকায় জার্মান দূতাবাসের এক বিবৃতিতে আবেদনকারীদের দাপ্তরিক নিয়ম মেনে চলা এবং দালালদের এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কোনো অবস্থাতেই জাল নথি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। কারো সঙ্গে আর্থিক লেনদেন না করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনটি করলে আবেদন বাতিল, আর্থিক ক্ষতি ও আইনি জটিলতায় পড়ার ঝুঁকি রয়েছে। এছাড়া কোনো এজেন্টের মাধ্যমে বিশেষ সুবিধা পাওয়ার দাবি বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে। তারা আরও জানিয়েছে, নিরাপদ ও স্বচ্ছ আবেদন প্রক্রিয়া নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।